আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে। আপনারা কিন্তু অনেকে অবগত আছেন যে রিসেন্টলি কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তর। এখানে কিন্তু অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পোস্টে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ দপ্তর। এরপর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে পদের যে নামটি সেটি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমি কিন্তু পূর্বে কিছু কথা বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের বা সহজ বা RSD এর একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর গুরুত্বপূর্ণ কাজগুলো নিচে আলোচনা করা হলো। অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের কাজ কি সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওর প্রথমে কিন্তু আলোচনা করব। তো ক্রমিক নং 1-এ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন রাস্তা বা সেতু বা কালভার্ট তৈরির সময় নকশা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা সরাসরি প্রজেক্টে বা স্পটে উপস্থিত হয়ে দেখাশোনা করা। অর্থাৎ আপনি যে সাইটে থাকবেন বা আপনি যে সাইটের নির্দেশনায় থাকবেন সেখানে আপনি উপস্থিত হয়ে যে নতুন রাস্তা বা সেতু বা কালভার্ট তৈরি হচ্ছে সেটি নকশা অনুযায়ী হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু আপনাকে প্রজেক্টে বা সাইডে গিয়ে বা যে জায়গাটি সেখানে গিয়ে কিন্তু উপস্থিত হয়ে কিন্তু দেখাশোনা করতে হবে। তো ক্রমিক নং 1-এ কিন্তু এই বিষয়টি বোঝানো হয়েছে। এরপরে ক্রমিক নং 2-এ দেখতে পাচ্ছেন সাইডের রড, বালু, পাথর ও বিটুমিন সহ বিভিন্ন উপকরণের মান এবং পরিমাণ ঠিক আছে কিনা তা যাচাই করা ও পর্যবেক্ষণ করা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন সাইডে রড, বালু, পাথর ও বিটুমিন সহ বিভিন্ন যে উপকরণগুলো থাকবে সেগুলোর মান এবং পরিমাণ ঠিক আছে কিনা নকশা অনুযায়ী সেই বিষয়টি কিন্তু আপনাকে যাচাই ও পর্যবেক্ষণ করতে হবে। এরপরে ক্রমিক নং 3-এ কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিদিন বা নিয়মিত কাজের অগ্রগতি বা অবনতি এবং ব্যবহৃত বা অব্যবহৃত মালের সঠিক হিসাব বা রেকর্ড সংরক্ষণ করা। তো বিষয়টি হচ্ছে যে আপনি যে সাইডের দায়িত্বে থাকবেন সেখানে যে প্রতিদিন বা প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে সেই কাজের অগ্রগতি বা অবনতির যে বিষয়গুলো সেগুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে বা রেকর্ড করতে হবে। এছাড়াও সেখানে যে উপকরণগুলো ব্যবহৃত হবে যেমন রড, বালু, পাথর, সিমেন্ট এগুলো কি পরিমাণ ব্যবহৃত হচ্ছে এবং কি পরিমাণ অব্যবহৃত থাকছে সেই মালের কিন্তু একটি সঠিক হিসাব করতে হবে এবং আপনাকে সংরক্ষণ করতে হবে। এরপরে ক্রমিক নং 4-এ দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী বা সহকারী প্রকৌশলীকে মাঠ পর্যায়ের বিভিন্ন কারিগরি কাজে সহায়তা করা। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার যে সাইটে থাকবে সেই সাইটের যে উপসহকারী প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী থাকবে তাদেরকে কিন্তু বিভিন্ন কাজে আপনাকে সাহায্য সহায়তা করতে হবে। এরপরে ক্রমিক নং 5-এ কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্যা বা দুর্ঘটনাজনিত কোনো কারণে রাস্তা বা সেতুর ক্ষতি হলে সে সম্পর্কে দ্রুত রিপোর্ট তৈরি করা এবং উক্ত রিপোর্টটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করা। এরপর ক্রমিক নং 6 কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইডে কর্মরত শ্রমিকদের কাজ বন্টন করে দেওয়া, তাদের নির্দেশনা দেওয়া এবং নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা দেখাশোনা করা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তারপর আমি একটু বলি সেটি হচ্ছে আপনি যে সাইডে থাকবেন সেই সাইডে যে শ্রমিক থাকবে তাদেরকে কিন্তু কাজের যে ভাগ রয়েছে সেই ভাগ অনুযায়ী আপনাকে বন্টন করে দিতে হবে। এছাড়াও তাদেরকে নির্দেশনা দিয়ে কিন্তু কাজ করে নিতে হবে এবং নিয়ম অনুযায়ী বা নকশা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু আপনাকে তদারকি করতে হবে বা দেখাশোনা করতে হবে। এরপরে ক্রমিক নং 7-এ দেখতে পাচ্ছেন প্রকল্প সম্পর্কে সার্ভেয়ার এবং প্রকৌশলীকে সাহায্য সহায়তা করা। এরপরে ক্রমিক নং 8-এ দেখতে পাচ্ছেন দৈহিক বা সাপ্তাহিক বা মাসিক কাজের অগ্রগতি বা অবনতি সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন প্রকৌশলী বা উপপ্রকৌশলীকে জানানো একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের কাজ। অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার প্রজেক্ট বা আপনার যে প্রকল্পটি থাকবে সেই প্রকল্পের সর্বশেষ যে আপনার ফলাফল সেটি কিন্তু একটি রিপোর্ট আকারে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ প্রকৌশলী বা উপপ্রকৌশলী থাকবে তাদের কাছে কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে একটি রিপোর্টের মাধ্যমে। সড়ক ও জনপথ অধিদপ্তরের একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের কাজকে সে বিষয়টি কিন্তু আপনি স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন এবং কিন্তু বুঝতে পেরেছেন। এরপরে কিন্তু এই পোস্টে আরো বিস্তারিত বিষয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো চলুন বিষয়গুলো আমরা একটু দেখি। তো এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটি থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পদে যাওয়ার সুযোগ আছে। বিষয়টি নিচে আলোচনা করা হলো। অর্থাৎ আপনার যদি সড়ক ও জনপথ অধিদপ্তর এই অধিদপ্তরে যদি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটিতে আপনার চাকরি তাহলে কিন্তু এই পোস্টটি থেকে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু আপনি যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি বছর। প্রথম যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটিতে যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বেতন হবে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 9,300 টাকা এবং সর্বোচ্চ 22,490 টাকা। যখন আপনি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটিতে দীর্ঘ 3 বছর
আপনি চাকরি করবেন বা আপনার চাকরির বয়স হবে তখন কিন্তু আপনি প্রমোশন বা পদোন্নতি পাবেন। সেক্ষেত্রে আপনি চলে যাবেন, দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 ওয়ার্ক সুপারভাইজার এই পোস্টটিতে। এবং আপনি যখন ওয়ার্ক সুপারভাইজার এই পোস্টটিতে দীর্ঘ 5 বছর চাকরি করবেন, পরবর্তীতে কিন্তু আপনি চলে যাবেন উপ সহকারী প্রকৌশলী এই পোস্টটিতে। তো আমি আশা করছি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে প্রমোশন বা পদোন্নতির বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এছাড়া কিন্তু আরও বিস্তারিত বিষয় রয়েছে। তো দেখতে পাচ্ছেন একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থেকে ধারাবাহিকভাবে প্রমোশনের মাধ্যমে উপ সহকারী প্রকৌশলী পর্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। তো আপনি যদি এই পোস্টটিতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ক কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু যে কোনো শাখা থেকে বাংলাদেশের যে কোনো একটি স্কুল থেকে যদি আপনি এসএসসি পাস করে থাকেন বা মাধ্যমিক পাস করে থাকেন বা এর সমমান পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে খতে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ আপনার যদি কোনো ডিপার্টমেন্টের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পোস্টিং। একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের পোস্টিং বাংলাদেশের যে কোনো একটি জেলায় হতে পারে, শুধুমাত্র প্রার্থীর নিজ জেলা ব্যতীত। তবে পরবর্তীতে নিজ জেলায় পোস্টিং এর সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার যদি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে চাকরি, তাহলে বাংলাদেশের যে কোনো একটি জেলায় কিন্তু আপনার পোস্টিং হতে পারে এবং আপনি চাকরি দীর্ঘদিন হওয়ার পরে কিন্তু আপনি পরবর্তীতে নিজ জেলায় বা নিজ জেলার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি পোস্টিং নিতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স। একজন প্রার্থী 18 হতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটি কিন্তু এই বিজ্ঞপ্তি, রিসেন্টলি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির শর্ত। এরপর আরো কিছু বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন বেতন ভাতা। তো চাকরিটি আপনার হওয়ার পর আপনাকে কততম গ্রেডে বেতন দেওয়া হবে এবং মান্থলি আপনি কত টাকা বেতন পাবেন। তো দেখতে পাচ্ছেন বেতন ভাতা। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে সাধারণত 16তম গ্রেডে বেতন দেওয়া হয়। অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আপনার চাকরি হলে আপনার মূল বেতন হবে সর্বনিম্ন 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। এছাড়াও আর কিছু বিষয় রয়েছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা নিচে দেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা, মূল বেতন 16তম গ্রেডের সর্বনিম্ন 9,300 টাকা, বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন 6,045 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, বিশেষ সুবিধা দেখতে পাচ্ছেন যে 1,000 টাকা। এই সব মিলিয়ে আপনার যদি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের চাকরি হয় সেক্ষেত্রে আপনি মান্থলি অর্থাৎ মাসিক মোট বেতন পাবেন, দেখতে পাচ্ছেন 18,345 টাকা পর্যন্ত। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে বেতন ভাতা মাসিক আপনি কত পাবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে পোস্টে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের পরীক্ষা কোথায় হবে, বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রার্থীরা এখানে আবেদন করবে। তো এই পোস্টের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান, সকল জেলার প্রার্থীর পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো একটি জেলাতেই থেকে যদি আপনি আবেদন করে থাকেন আপনার কিন্তু পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে বিষয়টি রয়েছে যে চাকরিটা আপনার হলো, আপনি দীর্ঘদিন চাকরি করলেন, এরপর আপনার অবসরের সময় আপনি কত টাকা পাবেন। তো দেখতে পাচ্ছেন পেনশন বা এককালীন পেনশনের টাকার পরিমাণ অনেকাংশে নির্ভর করে পদোন্নতির ওপর। একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যদি চাকরি জীবনের শেষ পর্যায় পর্যন্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ থেকেই অবসরে যায় তাহলে 16তম গ্রেডের সরকারি নীতিমালা অনুযায়ী তিনি 23 থেকে 25 লক্ষ টাকা পাবেন। তবে টাকার পরিমাণ নির্ভর করে চাকরির স্থায়িত্বকালের উপর। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন, আপনার যদি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে চাকরি হয় এবং আপনি চাকরি জীবনের কোনো পর্যায়ে যদি প্রমোশন বা পদোন্নতি না পান সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই পোস্টে থেকে যদি অবসরে যান 16তম গ্রেডের নীতিমালা অনুযায়ী কিন্তু আপনাকে 23 থেকে 25 লক্ষ টাকার মধ্যে কিন্তু এই টাকার মধ্যে কিন্তু আপনাকে পেনশন বা এককালীন দেওয়া হবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে এই টাকার ভিতরে কিন্তু আপনার টাকা কম বা বেশি হতে পারে। সেটি হচ্ছে যে আপনার চাকরির স্থায়িত্বকাল, অর্থাৎ আপনি কত বছর চাকরি করেছেন সেটির উপর কিন্তু নির্ভর করবে আপনার এককালীন বা পেনশনের টাকা। তো আশা করছি এই পোস্টের বিস্তারিত বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দীর্ঘ সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সর্বশেষ একটি কথায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।